আপনাদের জ্বালাতে এসে গেছি। এখন নিজের ভেতরটাই এমন ভাবে জ্বলছে যে সেই জ্বলাটা মানে ঋত্বিকের সেই কথাগুলো মনে দেয়, আমি জ্বলছি, ব্রহ্মাণ্ড জ্বলছে। সব হুম, উঠছে। সব উঠছে। তা সেরকম সময় যখন কক্স সার্কাসের বস্তি ভাঙার খবর পেয়েছি, তিলজলা হাওরে। তিলজলা হাওড়া, সে সময় মনটা প্রচন্ড বিষণ্ণ হয়ে রয়েছে। এটা কি হচ্ছে? এই ফ্যাসিজমের সময়টা কি এরকমই, যেভাবে জিউদের ওপর করেছিল হিটলার, বা আজকে ইসরায়েলে যে ঘটনা ঘটানো হচ্ছে সেটা মানে। অকুপাইড প্যালেস্টাইন, ইসরায়েল। যাই হোক, তো আমরা আগের পর্বে যে সংলাপ খতমের কথা বলেছিলাম, হুম, এই বুলডোজার সংস্কৃতি সেই সংলাপ খতমের মূর্ত রূপ। একদমই তাই। কোন রকম আমি দ্বিমত হতে পারছি না, স্বীকৃতি গ্রহণ করলাম কথাটাকে। হুম, কিন্তু যেহেতু এদের স্বীকৃতি গ্রহণ যে সম্ভব না। আমরা বর্জনে যে হিংস্রতার কথা বললাম, এখানে আমরা কিভাবে কিভাবে একে সামনে রেখে এর সঙ্গে এর মোকাবিলা করব, সেটা বুঝে নেওয়াটা বড্ড দরকার। এটা সময়ের তাগিদ। তা আমরা না একটু প্রসঙ্গে ফেরার চেষ্টা করি, জানি না কতটা পারবো। সেটা হচ্ছে এই যে আস্তিক নাস্তিক বলা হয়, এই যে বলা হচ্ছে নাস্তিকদের এখানে থাকতে দেয়া হবে না, ওসব মুসলমান সেকুলার বুঝি না, ওসব নাস্তিক বুঝি না, বুঝি না। নাস্তিক বুঝি না। এইটার মানেটাকে একটু পরিষ্কার করে নেওয়া দরকার। হ্যাঁ। আজকে যত সহজে নাস্তিক কথাটা উল্লেখ হয়, হ্যাঁ। তত সহজ নয়। পাণিনির টিকা ভাষ্য যেগুলো হয়েছে, বা পাণিনির মূল সূত্র অষ্টাধ্যায়ীতে যা আছে, সেই নির্ভর করে আমরা আস্তিকের সংজ্ঞা এইটা ঠিক করছি যে যারা বেদ নামক একটি সংকলনকে মান্যিগণ্যি করে, সংকলনের কর্তৃত্ব। কর্তৃত্বকে মান্যিগণ্যি করে। আবার উল্টো দিকে নাস্তিক কারা? যারা বেদকে পাত্তাই দেয় না। এর মধ্যে রয়েছে জৈন, বৌদ্ধ এবং চারবাক তিনটে। আর আস্তিকদের মধ্যে রয়েছে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা, অথবা বেদান্ত। অথবা বেদান্ত। এত বেদান্তের অনেকগুলো অনেক ধারা। ভাগ। এখন সর্বদর্শন সংগ্রহ থেকে যদি আমি এই ভাগাভাগিটা আরো বাড়াই, মানে 7+ হয়ে যাবে। সেটা আমি আপাতত পড়তে চাইছি না। দর্শনের শাখা প্রশাখা বহুধা বিস্তৃত। তা যাই হোক, আস্তিক এবং নাস্তিকের এই মানে, হুম। হুম, যদি হয় যে বেদে বিশ্বাস এবং অবিশ্বাস, তাহলে এই যারা দর্শন শাস্ত্র চর্চা করেন, দর্শন শাস্ত্র চর্চার অন্যতম জিনিস হচ্ছে অনু ইকশন, হ্যাঁ, আহ্নিক শিকি। হুম, ইকশন মানে কি? যেটাকে বাংলায় বলে ইক্ষণ, হ্যাঁ, ইকশন দেখা। অনু ইকশন একেবারে একেবারে খুঁটিয়ে। অনুবীক্ষণ যন্ত্রের মতো খুঁটিয়ে দেখা। হ্যাঁ, এই আহ্নিক শিখি ভারতীয় দর্শনের প্রদীপ ও সর্বশাস্ত্রানাং, এটা অর্থশাস্ত্রে বলা হচ্ছে। আশ্রয় সর্বধর্মনাম। তারপরে আশ্রয় সর্বধর্মাণাং। ধর্ম মানে এখানে কন্ডাক্ট, তার যেভাবে মানে চলি, আচরণ সেখানে পথ কি ইত্যাদি। বিদ্যা কথাটা আসছে অর্থশাস্ত্রে? বিদ্যার ভাগ। হুম, একদম। একদমই তাই, যে কি কি বিদ্যা হবে। তা সেই বিদ্যার ভাগের মধ্যে যেমন চাষাবাদ কৃষি। আছে, হুম। হ্যাঁ, তেমনি আহ্নিক শিকি চর্চার কথা আছে, দণ্ডনীতি চর্চার কথা আছে। হ্যাঁ। হ্যাঁ, এই যে এইগুলো ভাগগুলো রয়েছে বিদ্যার ভেতরে, সেই বিদ্যার একটা ভাগকে আপাতত আপনাদের কাছে তুলে নিই। আস্তিক নাস্তিকের ব্যাখ্যা যেটুকু আমরা শাস্ত্রে পেয়েছি সেইটুকু বললাম। কারণ সবসময় যে যুক্তিতর্কের ভূমিকায় শাস্ত্রের দোহাই দিতে হবে তাও নয়। আহ, বারহস্পত্য শাস্ত্রে বলা হচ্ছে, ন কেবলং শাস্ত্রমাশ্রিত্য কর্তব্য অর্থ নির্ণয়, যুক্তিহীন বিচারেণ শাস্ত্রহানি প্রয়োজ্যতে। একটু বুঝিয়ে দাও। হুম, কেবলমাত্র শাস্ত্রকে শাস্ত্রে, আশ্রয়। শাস্ত্রকে আশ্রয় করে, শাস্ত্র দেখুন সৎ ধাতু, হ্যাঁ, শাসন থেকে ত্রাণ করে যে সেটাই শাস্ত্র, শাস্ত্র। হুম, সৎ ধাতু শাসন করা। হ্যাঁ, তার আগে উপসর্গ বসিয়ে অনুশাসন ইত্যাদি তো শব্দ তৈরি হয়। তা এই এই শাস্ত্র দিয়ে আমরা আমাদের কর্তব্য নির্ণয় করব না, যুক্তি দিয়ে।
উক্তিহীন বিচারেণ যুক্তিহীন আর কি, বিচারেণ শাস্ত্রহানি প্রযোজ্যতে। যদি যুক্তিহীন বিচার করি সেটা শাস্ত্রহানি ঘটাবে, ভয়ঙ্কর ভাবে ঘটাবে। মানে শাস্ত্রে অন্ধ আস্থা রেখে হুম, যদি সেটা করা না হয়, শাস্ত্রের দোহাই দিয়ে হ্যাঁ। কিন্তু চাপিয়ে দেওয়া। আমার তোর কাছে একটা প্রশ্ন আছে, বল। সেটা হচ্ছে যে যে আস্তিক নাস্তিকের এইরকম মানে হওয়া সত্ত্বেও, হুম। হ্যাঁ, এই আস্তিক দর্শনে যে সাংখ্যযোগ ইত্যাদি বললাম কথাগুলো, এরা কিন্তু স্বরদর্শন। স্বরদর্শন, এটা ভয়ঙ্কর রকম। আমার পড়তে গিয়ে মনে হয়েছে বেদ বিরোধী। প্রথমত আমার বেদের ব্যাপারে পড়াশোনাটা মেঘনাথ সাহার দৌলতে, হ্যাঁ, হ্যাঁ। দ্বিজোত্তম তিনি, রবীন্দ্রনাথের ব্রাহ্মণ কবিতা থেকে ঝাড়লাম। তা এই সুঁড়ির ছেলেটি, মুদির ছেলেটি যা করেছেন, যেভাবে সংস্কৃত জানতেন, যেভাবে সবই বেদে আছে এটার বিরোধিতা করেছেন, সেই বিরোধিতার রূপটা আমরা দেখতে পাচ্ছি এই আমাদের স্বরদর্শনের ক্ষেত্রে ষড়দর্শন +3। হ্যাঁ, প্লাস্টিক। আমি 17 ক্লাসে যাচ্ছি না হুম হুম আপাতত। হুম হুম। হুম, তা স্কুলে যেভাবে পড়ানো হয় সেইভাবেই বলার চেষ্টা করছি। তা এটা কেন হলো হ্যাঁ যে আস্তিক বেদ নির্ভর শাস্ত্র নিজেই বেদের বিরোধিতা করছে? হ্যাঁ, এটা একটা খুব ঝামেলার জায়গা। হ্যাঁ, একটু আগে তুমি যে আগের পর্বে যে আমরা স্মৃতি আর শ্রুতির তফাৎটা তুমি খুব মানে গুরুত্ব দিয়ে আলোচনা করলে, সেইটা এখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মানে যখন স্মৃতি শাসনটাই আসল হয়ে ওঠে, সেটারই বারবারন্ত ঘটায়, তখন যারা দর্শনকার, যারা দার্শনিক, তাদেরকে সেই স্মৃতির শাসন ত্রাসন, মনুর বিধান, আইন কানুনের যে বাড়াবাড়ি, সেইটাকে এড়াতে, সেটার থেকে লুকিয়ে থাকতে, নিজেকে বাঁচিয়ে রাখতে, নিজের গা বাঁচাতে অনেক কিছুই এমন সামনে বলতে হয়, যেগুলো ভেতরে ভেতরে হয়তো তারা পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারেন না। হুম। এটা একটা ব্যাখ্যা, কারণ এটা একটা এটা পাঠ। তুই তো পলিটিক্যাল ব্যাখ্যা দিচ্ছিস। অবশ্যই, মানে কেন রে? পার্সোনালিস্ট পলিটিক্যাল, এবং এখানে আমরা সমস্ত কিছুকে রাজনৈতিকতাকে একটা বড় অর্থে ধরছি। হ্যাঁ, তুই তো জুলারির কথা বলছিস, জুন পলিটিকন জুন আমরা। পলিটিক্যাল, আমরা হ্যাঁ, পলিটিক্যাল অ্যানিমাল, রাজনৈতিক পশু, জানোয়ার, জন্তু, জানোয়ার, যাই বলুন, এটা ও কোনো খারাপ বাবা, টার্ম অ্যানিমাল নয়। অ্যানিমাল স্পিরিট দেখায় না, কনসাস ক্যাপিটালিজম হয়েছে সেই রকম সব সে কথাবার্তা। আবার অন্য আলোচনা, মানে আলাদা ও করে। দরকার নেই ওটা অ্যানিমাল এখন। স্পিরিট কেন্স, হ্যাঁ থাক, কেইন্স, মূলধারা হ্যাঁ। অর্থনীতিতে মানা হয় যেটা। তো এই যে এই স্মৃতিশাস্ত্রের বাড়াবাড়ি, সেটাকে এড়িয়ে, অথচ নিজেরা অনেক সময় অজ্ঞেয়বাদী, সংশয়বাদী, নিরীশ্বরবাদী পর্যন্ত হয়ে থাকছে, এমন অনেক আস্তিক স্কুলের মধ্যে আমরা দেখতে পাই, এমন অনেক দৃষ্টান্ত দেখতে পাই। ঘরানার মধ্যে ঘরানা স্কুল, মানে এখানে প্রস্থান ঘরানা, প্রস্থান প্রস্থান বলা। বলতে পারা যায়, মার্গও বলতে পারা যায়। সে মার্গের মধ্যে অনেক রকম মত পথ আছে। হ্যাঁ, প্রচুর আছে, তো প্রচুর। নেড়ানেড়ি কর্তা ভজা, এদের বাদ দিয়ে রাখছি কেন? সেই, হ্যাঁ, সুফিকে বাদ দিয়ে রাখছি ঠিক কেন? তাই, ইসলামকে বাদ দিয়ে রাখছি কেন? ঠিক তাই। হ্যাঁ, কেন এই অঞ্চলের লোকেদের ভেতরে, যেখানে একটা মানে সেন্ট্রেটেড হুম। এক ধরনের মিলনের জায়গা দেখতে পাচ্ছি, সেখানে হঠাৎ করে শুধুমাত্র মানে যে সংগ্রহগুলো দেখছি সেখানে একমাত্র রাহুল ছাড়া, রাহুলের দর্শন দিগদর্শন ছাড়া আমি পাচ্ছি না কোথাও ইসলামের। হ্যাঁ, ভূপেন দত্ত খানিকটা করেছেন হুম। বৈষ্ণব পদাবলী করতে গিয়ে, নরেন দত্তের ভাই। তা এই ভূপেন দত্ত বেশ খানিকটা বৈষ্ণব পদাবলী ভেতরে কাজ করতে গিয়ে বা পদাবলী নিয়ে কাজ করতে গিয়ে বেশ কিছু কাজ করেছেন। তা এই সেখানে, আন্তঃ সাংস্কৃতিক মেল, মানে হ্যাঁ, হ্যাঁ, মানে এই অদল এখন বদল গুলো এসছে। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো? যে শ্রুতির ওপর বিশ্বাসটাকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে স্মৃতির যারা আইনকর্তা যারা হ্যাঁ তৈরি করছেন, তৈরি যারা করছে। স্মৃতিশাস্ত্র লিখছেন, আচ্ছা, রচনা করছেন, আচ্ছা। সাজাচ্ছেন, তারাই সেটা করে বসছেন বলে একটা হ্যাঁ, ভাবা যেতে পারে। তো আমরা একটু বঙ্কিম দেখতে পারি এটা, হ্যাঁ, একটু বঙ্কিম দেখ, মানে বঙ্কিম বঙ্কিমটাকে দেখ তো। চাটুর্যে কি বলবো আমি, বলুন। হ্যাঁ, তো এখন এই হিউমারটা খুব দরকার, মানে চারিদিকে যা বিভৎস ঘটছে। রসের বিরুদ্ধে হাস্য রস, একদম। স্যাটায়ার, তো এই কমেডি। বঙ্কিম চাটুর্যের বিবিধ প্রবন্ধ বলে সংকলন আছে, জানেন? আমি এখন বঙ্কিম রচনাবলী থেকেই দেখছি, হ্যাঁ, সমগ্র সাহিত্য এই খণ্ডটা থেকে। তো এখানে সাংখ্য দর্শন বলে একটা অসামান্য প্রবন্ধ আছে। আমরা সাংখ্য দর্শন দিয়ে একটু গল্প টল্পগুলো, আড্ডাটা একটু জমাবো জমাই, আর কি, হ্যাঁ। ঠিক আছে? যতখানি সহজ করে পারি ততখানি এই যে বলবো। কথাটা বলা হলো সেইটার উত্তর মোটামুটি দিতে, বঙ্কিম লিখছেন, সাংখ্য প্রবচনকার ঈশ্বর মানেন না, বেদ মানেন। বোধ হয়
পৃথিবীতে আর কোনো দর্শন বা অন্য শাস্ত্র নাই যাহাতে ধর্মপুস্তকের প্রামাণ্য স্বীকার করে অথচ ধর্মপুস্তকের বিষয়ীভূত এবং প্রণেত্য জগদীশ্বরের অস্তিত্ব স্বীকার করে না। এই বেদ ও ভক্তি ভারতবর্ষে অতিশয় বিস্ময়কর পদার্থ। এটা ও, একটা প্রশ্ন। সবই বেদে আছে। এবার আরেকটা অংশ দেখাই। সেখানে বলছেন বেদের অবজ্ঞা সাংখ্যে প্রকাশ্যে কোথাও নাই। কেন? আইনকর্তার রোষানল এড়াতে হবে। বরং বৈদিকতার আড়ম্বর অনেক। ঠিক আছে, তারপর বলছেন কিন্তু সাংখ্য প্রবচনকার বেদের দোহাই দিয়া শেষে বেদের মূলচ্ছেদ করিয়াছেন। কি ভয়ঙ্কর কথা ভাবো, মানে আমরা এইটা দিয়ে একটু মানে মুখরো একটু পেশ করে নিলাম। এবার যেখানে যাব সে বিষয়টায় বই দেখতে হবে না, খাতা দেখে গান গাইতে হবে না। তার কারণ আহ এটা হচ্ছে সাংখ্য প্রবচন সূত্র বলে একটা সংকলন ঘটেছিল। সাংখ্যের মূল গ্রন্থ আদৌ খুঁজে পাওয়া যায় কিনা, যেগুলো পাওয়া যায় সেগুলোর কোনো কারিকা মানে পাওয়া যায় ঈশ্বর অন্যান্য কৃষ্ণের, অন্য রকম পাওয়া বাচস্পতি যায়। মিশ্র ফলে পাবেন। কপিলের সাংখ্যের মূল সূত্র আমাদের হাতে নেই। হ্যাঁ, যেগুলো মানে কপিলের বলে চালানো হয় সেগুলোকে মিলিয়ে ঝুলিয়ে আরো কিছু সংকলনের সাথে যুক্ত করে একটা সামগ্রিক রূপ দেওয়া হয়েছে সাংখ্য প্রবচন সূত্র। সেখানে 92 বলা হচ্ছে, বলা যাক, হ্যাঁ, ঈশ্বরা সিদ্ধে প্রমাণাভাবাৎ ন তৎসিদ্ধি। ঈশ্বরা সিদ্ধে প্রমাণা ভাবাত ন তৎ সিদ্ধিহি। তা প্রমাণের অভাবের জন্য ঈশ্বর অসিদ্ধ। কি হলো ব্যাপারটা? হেব্বি গোলমাল থেকে গেল। মানে বেদ মানছে, এই যে এক্ষুনি বঙ্কিমের কথা, বঙ্কিমকে স্মরণ করুন। ঠিক আছে, আচ্ছা, স্মরণ করতে গিয়ে না আমার আনন্দ মঠটাটের কথা মনে পড়ছে। ও তো- সনাতন সন্তান, সরি সন্তান দল। হ্যাঁ, আহ, তুই কি হলো এটা? না, ওই আমাদের আমাদের মনে রাখতে হবে কৃষ্ণ চরিত্রের সেই মানে বঙ্কিমকে। প্রাবন্ধিক বঙ্কিম এবং ঔপন্যাসিক বঙ্কিমের মধ্যে কি তুই কিছু হতে তফাৎ? পারে, এবং আমার তো ধারণা তাই। জানিস তো যেটা হয়েছে, আমি ওই এনার বইটা পড়তে গিয়ে আহ, মানে যে সংকলনটা চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের, আনন্দমঠের নানান রকম পার্ট আমি হ্যাঁ, দেখেছি। সেইটা আজকে সন্ন্যাসী বিদ্রোহের হ্যাঁ, সন্ন্যাসী খবর। বিদ্রোহের পরিপ্রেক্ষিতে এবার সেইটা হয়ে উঠছে ধর্মগ্রন্থ আরএসএস। এবং আজকে আনন্দমঠ পড়তে বসলে অনেক সময় আনন্দমঠে অসামান্য ভাবে লেখা, কোনো সন্দেহ নেই, চরিত্রগুলোর অসাধারণ, কিন্তু এখন পড়তে বসলে অনেক সময় আমার মনে হয়েছে যে আমি কি আরএসএস এর ট্রেনিং স্কুল পড়ছি, মানে ট্রেনিং হচ্ছে এরকম একটা জায়গা আনন্দমঠ। অতীতের তিনি, বর্তমান তিনি যেমন রয়েছেন এবং তিনি যেমন হবেন, এই তিন রূপ যে দেবী। ঘটনাটা হচ্ছে, একটুখানি অন্য ভাষায় কথা বলি। কলোনির সময় যে ঘটনা ঘটে, হ্যাঁ, সেটাকে ভাবার সঙ্গে দ্বিমত হয়ে ভাবাই এই দুটো শব্দ আমাদের দিয়েছেন। একটা ঘটে হচ্ছে হাইব্রিডিটি, আর একটা ঘটে হচ্ছে মিমিক্রি, ভ্যাংচার। হুম হাইব্রিডিটি হচ্ছে ধরুন, ধরা যাক পাঞ্জাবি আর জিন্সের প্যান্ট পরলাম। হ্যাঁ, পাঞ্জাবি আর জিন্সের প্যান্ট পরলাম একসঙ্গে, এটা একটা দারুণ উদাহরণ। অমিতাভ বচ্চনের আন্ধা কানুন ছবিতে আপনারা দেখে থাকতে পারেন এটা। তা এই হাইব্রিডিটি ব্যাপারটা থাকার জন্য নভেলের ধারণা আমাদের দেশে ছিল না। যদিও দেবেশ রায় বলছেন মনসা মঙ্গল একটা নভেল, নভেল মানে উপন্যাস, এই শব্দটা আমাদের দেশে চালু শব্দ নয়। যেমন নাটক বলতে যেগুলো আমরা দেখি সেগুলো ভরতমুনির কথা অনুযায়ী আসলে রূপক। হ্যাঁ, কীর্তন যেটা শুনি সেটাকে বলা হয় ভান। হ্যাঁ, তা এই শব্দগুলো তো আমাদের কাছে হারিয়ে গেছে। আমরা একটু দেখতে বসছি যে আমাদের যারা শস্ত্র শাস্ত্র মেনে শাসন করতে চাইছেন তাদের রূপটার সঙ্গে আমাদের পাঠটা কি। হুম হুম আচ্ছা, ঈশ্বর অসিদ্ধ, তাহলে প্রকৃতি মানে এই ব্যাপারটা আমি বুঝতে পারছি না। তাহলে ঘটলোটা কি? ঈশ্বর অসিদ্ধ হয়ে গেলে থাকলোটা কি? ওই যে পঞ্চবিংশতি তত্ত্ব, সাংখ্যর একটা 25। ব্যাপার আছে। প্রকৃতি পুরুষ হচ্ছে মূল দুটো প্রতিপাদ্য তত্ত্ব। এই প্রকৃতি পুরুষ কিন্তু জড়, প্রকৃতি হচ্ছে জড়, মূল প্রকৃতি বলা হচ্ছে, আর পুরুষ হচ্ছে চৈতন্য। হ্যাঁ, এটাকে ছেলে আর মেয়ে হিসেবে Consciousness। ব্যাখ্যা করা হয় যে
হ্যাঁ, অনেক সময় আসলে মানুষের মন না কল্পনা প্রবণ এবং অ্যানালজি পছন্দ করি আমরা, মানে আমরা আর্কেটাইপে ভাবতে পছন্দ সাদৃশ্য করি, তৈরি করি আর কি। সাদৃশ্য তৈরি করি, অনেক সময় এগুলো আমাদের পছন্দ হয়, মেল তাহলে ফিমেল সুবিধা হয়ে যায় চিন্তার। অনেক সময় সুবিধা ঘটে, আবার অনেক সময় গোলমালও পাকিয়ে দেয়। তার জন্য মেল ফিমেল দিয়ে বোঝা হয়ে থাকে এই সাংখ্যের নর্তকী পুরুষ বলা প্রকৃতি। হচ্ছে এই প্রকৃতিকে। রাধাকৃষ্ণ নেই এই ব্যাখ্যা পাওয়া যায় আচ্ছা, বেশিরভাগ। রাধাকৃষ্ণ ব্যাখ্যার সঙ্গে আমি একমত নই। আমার ইংরেজি লেখায় আমি দেখেছি একদম, বারংবার, সেটা শক্ত জায়গা। ওটা একটা হুম, পার্ট বটে, ওটা একটা, কিন্তু আমরা পার্ট যেটা করছি ম্যাটার হ্যাঁ, কনসিয়াসনেস। ওটা, এটা এক ধরনের অ্যাপোরিয়া। হুম, অ্যাপোরিয়া মানে হচ্ছে মানে একই সঙ্গে উল্টো কথাটা সপক্ষে বিপক্ষে চলে যাওয়া। হুম, এটা অ্যারিস্টটল থেকে শুরু করে দেরিদা অব্দি এই শব্দটা প্রচলিত। এটা এক ধরনের অ্যাপোরিয়া তৈরি করে। হুম। তার কারণ আমি এক উদাহরণ দিচ্ছি। প্রকৃতি জড়, নিজে কিছু জম্পি, করতে পারেন, নিজে কিছু করতে পারে। পুরুষ কনসাসনেস, সে চেতনা, অ্যাক্টিভেট করছে। হ্যাঁ, মাইন্ড অ্যান্ড ম্যাটার, সহজ কথায় বলতে গেলে। এবারে তুই লক্ষ্য করে দেখ, প্রকৃতি যখন পুরুষের সংস্পর্শে আসে একে অন্যে আয়নায় প্রতিবিম্বিত হয়। হয়ে, তখন বিশেষণগুলো দাও, লক্ষ্য কর, লীলাময়ী এবং ক্রীড়াময়ী হয়ে ওঠে। দুটোই কিন্তু স্ত্রীলিঙ্গ। হ্যাঁ। যদিও সংস্কৃততে স্ত্রীলিঙ্গের কোনো স্থান হুম, নেই। মানে বলত্র যেমন শব্দটা, হ্যাঁ, লিস্ট গভর্নড, ওটা লিস্ট মানে তালিকা নির্ভর স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ। বলত্র। বলত্র মানে ভার্যা, বউ। আচ্ছা। হুম, বউ, এটাকে কিন্তু স্ত্রীলিঙ্গ হিসেবে ধরা হয় না। হুম। তা এই এইখানে মানে অনেকগুলো পেঁচ আছে আর কি। সেই পেঁচগুলোকে ভাঙার জন্য এইরকম একটা পদ্য গ্রন্থ, অসাধারণ পদ্য গ্রন্থ সংকলন, সেটা যখন হয়ে উঠছে, তখন উপনিষদের মানে সেটা যখন মান্যগণ্য হয়ে উঠছে আর কি, আপ্তবাক্য, আর্ষ বচন হয়ে উঠছে বেদ। এটা নেহাতি লালমোহনবাবুর ভাষায় করতে গেলে, বলতে হয় ছদ্মবেশ। হ্যাঁ, এই ছদ্মবেশ ধরে বেনারসের ঘাটে বসে, হ্যাঁ, মগনানন্দ আগচ্ছতি করতে হয়। ঠিক। হ্যাঁ, হ্যাঁ, তো এখন এই আহ, প্রকৃতি মানে অব্যক্ত থেকে ব্যক্ত হওয়ার যে হ্যাঁ, ব্যাপারটা হ্যাঁ, বলছিলে, হ্যাঁ, সেখানে যেটা ঘটে যে এখানে ঈশ্বর সৃষ্টিকর্তা ঈশ্বরের তো প্রয়োজনই নেই আলাদা করে। কেন নেই? কারণ প্রকৃতি পুরুষ যখন মিলে ঝুলে যাচ্ছে এইভাবে, একে অন্যকে ইনফ্লুয়েন্স করছে, প্রভাবিত করছে, এটার অনেক ব্যাখ্যা আছে, অনেক তাত্ত্বিক কথাবার্তা আছে, ওসবে এখন যাচ্ছি না। অন্যান্য প্রতিবিম্ব বলে একটা কনসেপ্ট ধারণা মানে আছে। মিউচুয়াল। আপনারা ওই সায়েন্সিটিভিটিতে গিয়ে দেখবেন, দুটো আয়নাকে মুখোমুখি রেখে দিলে। রাখলে যে ঘটনাটা ঘটে, ইনফাইনাইট একটা প্রতিবিম্বন চলতে থাকে। হ্যাঁ, এবার সেইটা ঘটার পর একটা বিবর্তন শুরু হয় জগৎ সৃষ্টির, জগৎ প্রপঞ্চ সৃষ্টির। সেখানে এক একটা ধাপে ধাপে করে এই 25টা, মানে প্রকৃতি পুরুষকে বাদ দিলে 23টা এইরকম তত্ত্ব বেরিয়ে আসতে থাকে, এবং তার মাধ্যমে জীব জগৎ এইসব তৈরি হয়। সেখানে বুদ্ধি, অহংকার মানে অহংয়ের ধারণা, তারপর সেটা থেকে পঞ্চ মহাভূত মানে আমাদের পঞ্চভূত আর কি, যেগুলো, বা তারপর পঞ্চ তন্মাত্র বলে একটা ব্যাপার আছে, এইগুলো তৎ পর পর মাত্র, পর পর। তন্মাত্র। হ্যাঁ। তৎ মানে ক্লিবলিঙ্গ, হুম। মাত্র তন্মাত্র, হ্যাঁ। এই পরিচয়টা মনে রাখতে হবে। এই পঞ্চ তন্মাত্র আহ, সেই সময়কার পিরিয়ডিক টেবিল ধরতে পারেন। হুম, হ্যাঁ, মানে পঞ্চতন্মাত্রা আর পঞ্চমহাভূত এই যে দুটো পরস্পর যদি আমরা সম্পর্কিত করে আজকে পড়তে বসি, তাহলে সেটাকে সেই সময়ের একটা পিরিয়ডিক টেবিল করার চেষ্টা বলা যেতে হ্যাঁ, পারে। মানে থিতি অফ তেজ মরুদ্গম, হুম। এগুলো সেই সময়কার পিরিয়ডিক টেবিল। হ্যাঁ, এবার এটা হচ্ছে এর পরপর যে আসছে আমাদের পঞ্চেন্দ্রিয় আসছে, এই গোটাটা একটা বিবর্তন চলতে থাকছে। যেটা অব্যক্ত ছিল সেটা ব্যক্ত হতে থাকছে ধাপে ধাপে ধাপে। এখানে ঈশ্বরের দরকার কিসে? কারণ সাংখ্যরা হচ্ছে একটা বিশেষ ধরনের কার্যকারণে বিশ্বাস করে, যেটাকে বলা হয় সৎকার্যবাদ। মানে যেটা কার্য আর যেটা কারণ, সে কারণের মধ্যে কার্য সুপ্ত অবস্থায় থাকে, মানে লুকিয়ে থাকে, লুকিয়ে ছুপিয়ে থাকে। এবার হঠাৎ করে সেটা যখন প্রকাশিত হয়, ব্যক্ত হতে শুরু করে, সে নিজেই নিজেই ব্যক্ত হতে হতে এক একটা ধাপে এক এক ভাবে প্রকাশিত হতে তখন এটা শুরু বলে না, করে। এটা তোর মত নয়। ইট ওয়াজ সেইড দ্যাট, এটা হ্যাঁ, বলা হয়েছে ওখানে। এটা একটা পাঠ, আমি বারবার বলছি, অনেক পাঠ হয়েছে সাংখ্যের, এটা প্রচুর কিন্তু কাজ হয়েছে। এটা একটা মত হ্যাঁ, সৎকার্যবাদ নিয়ে। সৎ কথাটার মানে এখানে কিন্তু অনেস্ট নয়। আপনাদের বলে দিই, অস ধাতু সত্রী। সত্রী এক ধরনের কন্টিনিউটিকে বোঝায়, সত্রীটার সৎ অস্তিত্ব, অস্তিত্ব। যা যা হ্যাঁ, অস্তিত্ব বলে।
যা অস্তিত্ববান মানে সেটা কারণের মধ্যে কার্য আগে থাকতে রয়েছে। রয়েছে। ঠিক আছে। কিন্তু এখানে তোকে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এই শাসনকর্তা যারা, আইনকর্তা যারা, স্মৃতির লোক, তারা যেভাবে এইসব দর্শনকারদের কন্ট্রোল করতেন, হ্যাঁ, আহ্নিক শিখিকে যা তা বলেছে। হ্যাঁ অনেক শিক্ষকে যা তা হ্যাঁ। বলেছে, কিন্তু কৌটিল্য বলেন না, হ্যাঁ এটা মনু খেয়াল করতে সংহিতায়, হবে। হ্যাঁ মনু সংহিতায় একেবারে ভর্তি এতে রয়েছে। আচ্ছা, এই বাঁচাটার এই আধুনিক রূপ, মানে আধুনিক বলতে আমি সমকালীন বলছি, আধুনিক কন্টেম্পোরারি, হ্যাঁ কন্টেম্পোরারি, মডার্নিটি আর মডার্নিটি নয়, কন্টেম্পোরারিটি আলাদা। রূপ হচ্ছে যে হাইডেগারের মতো দার্শনিক হুম। নাৎসি নাৎসি। বাহিনীকে সমর্থন করে ওখানে একটা নির্জন ঘরে থেকে এমন কিছু লিখে গেলেন, সেই ফেনোমেনোলজিক্যাল ঠিক। চিন্তাগুলো না যদি আজকে পড়ি, তাহলে আমি কাজ করতে অনেক পারবো। কিছুই পূর্ণতা পেত না তাহলে হ্যাঁ আজকে অনেক আমাদের কিছু পূর্ণতা পেত চর্চা। না, এক্সিস্টেন্সিয়ালিজম পেত না, হারমেনিউটিক্স ঠিক। পেত না। হ্যাঁ, তাহলে কি এটা কি ওই রকম হাইডেগারের মতো এবার আমরা থাকবো এখন? তাহলে আবার শিল্প আর শিল্পীর ঝামেলা চলে আসবে, আর্ট এবং আর্টিস্টের ডিবেট। না, আমি কি বলছি, ধর আমরা দুজনে মিলে এক কাজ করি, আর একটা ফোন করি, বিজেপির সদস্য হয়ে যাই। আচ্ছা। হ্যাঁ, তা ও না, থাক তা থাক। হয়ে যায়, তাহলে পদ্মশ্রী থেকে শুরু করে কি? পদ্মশ্রী, পদ্মশ্রী, হ্যাঁ পদ্মশ্রী। হ্যাঁ। হুম, ও আমি তো ঠিক মতো উচ্চারণ করতে পারি না, দাঁত ফাত ভেঙে গেছে। ঠিক আছে। হ্যাঁ, তা সেই জন্য ওইরকম একটা শব্দ বেরিয়ে গেল। হ্যাঁ, তো পেতে পারি অনেক কিছু, না, জয়েন করে যাই, করে গা বাঁচিয়ে দিই। গা বাঁচিয়ে দিই। আসলে কি বলুন তো, অনেক সময় সেই প্রকাশের স্বাধীনতা তো থাকে না। আমরা তো দেকার্তের মতো দার্শনিককে দেখেছি, গ্যালিলিওর যখন ওই অবস্থা হচ্ছে, ব্রুনোর যখন ওই অবস্থা হচ্ছে, তিনি তার লামদ বলে যে গ্রন্থটা, যেখানে অন্য ধরনের কার ক্রিশ্চিয়ান লেখা লামত? বিরোধিতা, রেনে দেকার্ত, আচ্ছা যাকে আচ্ছা আধুনিক আচ্ছা। দর্শনের জনক বলা হচ্ছে, পাশ্চাত্য দর্শনের। হুম হুম। তো সেই লোকটাকে লামত যেহেতু চার্চের বিরুদ্ধে, চার্চের আধিপত্যের বিরুদ্ধে, তাকে ড্রয়ারে পুরে রেখে দিতে হচ্ছে ভয়। আমার ব্রুনো আর গ্যালিলিওর মতো অবস্থা হলে কি হবে? স্পিনোজাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। স্পিনোজা আরেক অসামান্য দার্শনিক। এদের আমি বলি প্রতীচ্যের হ্যাঁ। বেগানা তো সব। এদেরকে এটা করতে হয়েছে অনেক সময়, মত প্রকাশ করতে গিয়ে স্বাধীনভাবে ভাবনা চিন্তা, নিজের মতো করে নিজে ভাববার স্বাধীনতা, নিজেকে চয়ন করবার স্বাধীনতাকে প্রকাশ করতে গিয়ে বারবার যুগে যুগে সমাজে সমাজে এই একই ছবি আমরা দেখেছি। আজকে নতুন কিছু দেখছি না হয়তো, ওই মানে একটু ধরন ধারণটা পাল্টেছে। এখন ডিজিটাল মিডিয়া এসছে, ভার্চুয়াল মিডিয়া, তারপর এখন নানান রকম আইন কানুনের আচ্ছা, ব্যাপারেও আমার নতুন মনে কিছু হয় এসছে। এবার একটু রাশ টান। সেটা হলো আমাদের আলোচনার একটা সামারি আমি করছি ছোট করে, হোক। তুই করি। সেটা হচ্ছে আমরা দেখলাম স্মৃতি এবং শ্রুতি, হ্যাঁ স্মৃতি শাস্ত্রকার, আইনকর্তা শ্রুতিকে কন্ট্রোল করছে। আচ্ছা, বেদ বাক্য বলে যেটা বলা হচ্ছে, সেই বেদটা কেউ করছেন না। হ্যাঁ, আর না করেই বেদ যেহেতু মানে অনেকগুলো ভাগে বিভক্ত, সামবেদ আলাদা ভাষায় লেখা, সেখানে 6টা স্বরের প্রয়োগ আছে, যেখানে ঋগ্বেদে আছে 3টে স্বর। তা দেখে রাজেশ্বর মিত্রের মতো অনেকেই বলেছেন যে সাম প্রাচীন, ঋগ পরে সংকলিত হয়েছে, ভাষা দেখে এটা বলেছেন। আর একটা ঘটনা যেটা আমরা দেখলাম, যে বঙ্কিম যেটা বলেছেন, একে বিশ্বাস করেও, বেদে আস্থা রেখেও প্ল্যাকার্ড ঝুলিয়ে আস্তিকের তারা যে কাণ্ড কারখানা করছেন, সেটা একদম অন্যরকম। হুম। মানে ফলে আস্তিক নাস্তিকের আমব্রেলা, যেগুলো ছাতার মতো ব্যাপার, যেটা অনেককে ধরে রেখেছে, সেটাও খুব এলোমেলো হয়ে যাচ্ছে। কারণ অনেকেই আস্তিকদের মধ্যে নিরীশ্বর কথাবার্তা বলছেন, নিরীশ্বর প্রবণতা দেখাচ্ছেন। হুম, বঙ্কিমের কথাটা দিয়ে শেষ করা যায়। হ্যাঁ কর, আমি মেঘনাদ স্যার একটা গল্প দিয়ে শেষ করব, তুই বল। আচ্ছা, আমি এটা হ্যাঁ তুই বলে বল, নিই, একটু হ্যাঁ আপনাদের বলে নে। সঙ্গে ভাগ করে নিই। তো এই ঈশ্বরা সিদ্ধি নিয়ে আলোচনা করছেন এই প্রবন্ধটায়, সাংখ্য দর্শন বঙ্কিমের, এটা নেটেও পাবেন আপনারা। বলছেন যে সূত্রকার তাহার এই উত্তর দেন যে ঈশ্বরই সিদ্ধ নহেন, ঈশ্বর আছেন এমত কোনো প্রমাণ নাই, অতএব তাহার প্রত্যক্ষ সম্বন্ধে না বর্তিলে এই লক্ষণ দুষ্ট হইল না। তাহাতে ভাষ্যকার বলেন যে দেখো, ঈশ্বর অসিদ্ধ উক্ত হইয়াছে, কিন্তু ঈশ্বর নাই এমত কথা বলা হইল না। মানে আমি একটু সহজ করেই বলছি, এত জটিলতায় যাচ্ছি না। মানে ঈশ্বরের প্রমাণ নেই অস্তিত্বের, মানে এটা তো বলা নয় ঈশ্বর নেই, এটা অনেকেই বলেন সাংখ্য দর্শন সম্বন্ধে। কারণ সাংখ্যের একটা অংশে আমরা শিবের স্তুতিও দেখি, ওটা আবার সেই হয়তো মঙ্গলাচরণ, ছদ্মবেশ, হ্যাঁ ওটা আবার সেই ছদ্মবেশ। ছদ্মবেশ। ওই যেটা হয় না, এক সময় এই যখন ছিল, ক্যাসেটের যুগ ছিল, তখন ভিডিও ক্যাসেট যখন আসতো, প্রথমে থাকতো রামকৃষ্ণের একটা ছবি,
মানে চলছে, চলতে চলতে হঠাৎ করে পর্নোগ্রাফি হয়ে যেত। হুম। হ্যাঁ, অর্থাৎ প্রথমে রামকৃষ্ণ, শেষে রামকৃষ্ণ, মাঝখানে অবস্থা পর্নোগ্রাফি। মানে হ্যাঁ, নিরীশ্বরবাদ আর এইটা মজা। আর একটা ঘটনা বলে আজকের আলোচনা আমি শেষ করছি। মেঘনাদ সাহা তখন 26-28 মতন বয়স হবে, বিদেশ থেকে ফিরেছেন। তা পাড়ার লোক জিজ্ঞেস করে, মেঘনাদ তুই কি করলি? মেঘনাদ তখন আয়নাইজেশনের তত্ত্ব তত্ত্ব হুম ইত্যাদি তার আর বোঝাতে বসেছেন। মেঘনাদ সাহা যাই বলেন, তুই যা বলিস তা তো ব্যাদে আছে। মেঘনাদ সাহা তখন করলেন কি, সংস্কৃত এবং বৈদিক ভাষা এই দুটো কিন্তু আলাদা। বৈদিক ভাষা অন্য রকমের ভাষা, এবং বৈদিক ভাষা বলে সমসত্ব কোনো ভাষা নেই। ঋগ্বেদের ভাষা একরকম, সামবেদের ভাষা একরকম, যজুর, অথর্বের ভাষা আর একরকম। অথর্ববেদে এমন সব জিনিস আছে যেগুলো দার্শনিকভাবে কবিরেজিতে কাজে লাগতে পারে, কিন্তু এখানে বসে আমি বান মারলাম, দিল্লিতে আমার শত্রু নিপাত হলো, এরকম ব্যাপারগুলো আহ, হুম রয়েছে। এর ভাষা কিন্তু একরকম নয়। হুম মেঘনাদ সাহা পড়ে বসে এগুলো মানে বেদ অধ্যয়ন করে তিনি যে জ্ঞান অর্জন করলেন, তার থেকে বেদের কাল নির্ণয় পর্যন্ত হলো, ওই তারার অবস্থানগুলো কোথায় কোথায় কি ইত্যাদি নির্ণয় হলো। এবং সব বেদে আছে, এই যে এই বাক্যটা, এটাও খণ্ডিত হলো। যাই হোক, জ্বালাতনটা আর একটু করবো এর পরের বার, যোগ সম্পর্কিত আলোচনা। থামবো নাকি থামবো না এবার? একদম থামবো। থাম। আর একটু মনে রাখবো যে প্রমাণ নেই আর ঈশ্বর নেই, এই দুটো বলা দুরকম করে নিরীশ্বরতার দুরকম প্রকাশ। আমি দু শ্রেণীর নিরীশ্বরবাদীদের আমরা এখানে ভেবে নিতেই পারি। না, আমি একটা কথাই বলবো, ইংরেজিতে দুটো শব্দ আছে, অ্যাথিস্ট এবং অ্যাগনস্টিক। হ্যাঁ, হ্যাঁ, তা অ্যাথিস্টরা একেবারে নিরীশ্বর, তাদের আজকের চলতি ভাষায় নাস্তিক বলা যায়। আর অ্যাগনস্টিকরা অ্যাগনস্টিক অজ্ঞেয়বাদী যারা, অজ্ঞেয়বাদী। আছে কি নেই তা আমি জানি না, কারণ আমার জ্ঞান সীমিত। আমার জ্ঞান সীমিত। বঙ্কিম সাংখ্য দর্শনের যে নিরীশ্বরবাদ, হুম সেটার জন্য দুটো উদাহরণ দিয়েছিলেন। একটা হচ্ছে লাল বর্ণ কাক, দেখেছো কি, পেয়েছো কি? এক। প্রমাণ আছে। প্রমাণ আছে। বৃত্তাকার চতুর্ভুজ হয় কি? আচ্ছা, এই দুটো দিয়ে ঈশ্বরের অসিদ্ধতা প্রমাণাভাবাত করা হয়েছে। যদিচ মনে রাখতে হবে, আজকে এই যে ব্ল্যাক সোয়ান বলে যেটা আছে, ব্ল্যাক সোয়ান থিওরি বলা হয়, আসলে ব্ল্যাক সোয়ান হাইপোথেসিস। হ্যাঁ, আপনি 100টা বা 1 কোটি হাঁস শুমারি করে দেখলেন, সব হাঁস সাদা। আমি একটা কালো হাঁস নিয়ে যাব, আপনার পুরো তত্ত্ব বদলে যাবে। ঠিক যেমন ভাবে ভোটার তালিকায় একটি মাত্র জার্মান মডেলের, ব্রাজিলিয়ান। ব্রাজিলিয়ান মডেলের, ওই জার্মান শব্দটা বেরিয়ে পড়ে এই ফ্যাসিবাদী মাথা, একদম ইতালি আর জার্মানি, সেই জন্য ফ্রয়েডিয়ান স্লিপ। ফ্রয়েডিয়ান স্লিপ হয়। ওই নির্মলা সীতারামনের যেমন হয়েছিল, হর্স ট্রেডিং বলে ফেলেছিলেন হর্স রেসিং বলতে গিয়ে। হুম তা সেই রকম আর কি অবস্থা এই ভোট হয়েছে চুরিটা একটা ব্রাজিলিয়ান মডেলের প্রমাণ দিয়ে পুরো মানে ভোট ব্যবস্থাকে। চুরিটাকে প্রমাণ করা যায়, হ্যাঁ, ভোটের যে বৈধতা সেটাকে। ভাই তুমি আমায় লাল বর্ণ আচ্ছা, কাক ঈশ্বরকে দেখাও, সেই হুম, তারপর কথা হবে। সাংখ্যদের যুক্তিক্রমটা এরকম, সেই জন্যই বঙ্কিম বলছেন তথাপি এই দর্শনকে নিরীশ্বর বলিতে হইবে। এমত নাস্তিক বিরল যে বলে যে ঈশ্বর নাই, যে বলে যে ঈশ্বর আছেন এমত কোনো প্রমাণ নাই, তাহাকেও নাস্তিক বলা যায়। এই দিয়ে শেষ হোক তবে। ধন্যবাদ।